শুরু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। সকলকেই ফর্মটি ফিল আপ করতে হবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন বা নতুন করে যারা আবেদন করছেন সকলকেই। এখানে শুধুমাত্র আপনি যে ফর্ম ফিল আপ করবেন, আপনার ডকুমেন্টস অনুযায়ী ফর্মটি ফিল আপ করতে হবে তেমন নয়। আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন রকম তথ্য এখানে চাওয়া হয়েছে। মোট 13 পৃষ্ঠার ফর্ম আমরা দেখতে পাচ্ছি বাংলায়। এই ফর্মটি আপনারা ইংরাজিতেও পেয়ে যাবেন, এমনকি অনলাইনেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলুন আমরা খুবই সংক্ষেপে এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি যে আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন। সবার উপরে পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয়ের এখানে কি লেখা আছে? পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম লেখার সময় কিভাবে লিখবেন? আধার কার্ডে যেমন নাম লেখা আছে সেই অনুযায়ী। তারপরে বলছে জন্ম তারিখ কার? পরিবারের প্রধানের। দিন, মাস, বছর এভাবে জন্ম তারিখ লিখতে হবে। তারপরে বলছে পরিবারের প্রধানের লিঙ্গ কি? পুরুষ, মহিলা, অন্যান্য, সেটা টিক দেবেন। তারপরে পরিবারের প্রধানের আধার নম্বর কি? সেটা দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, আপনারা যে ডিজিটাল রেশন কার্ড ব্যবহার করছেন তার আইডি নম্বর এখানে দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, মোট কতজন সদস্য সংখ্যা সেটা এখানে দেবেন। অবশ্যই সংখ্যায় লিখবেন, বানান করে লিখবেন না। তারপরে বলছে ঠিকানা, স্থায়ী ঠিকানাটা এ ঘরে দেবেন। তারপরে বলছে যোগাযোগ নম্বর। যোগাযোগ নম্বর বলতে এখানে মোবাইল নম্বরের কথা বলা হচ্ছে। বিশেষত পরিবারের প্রধান যে আধার কার্ডটা ব্যবহার করছেন সেখানে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই নম্বরটি এখানে দিতে হবে, অন্য কোনো মোবাইল নম্বর কিন্তু দেবেন না। তারপরে বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের। তবে এখানে পরিবারের সকল সদস্য যে আছেন তাদের ১, ২, ৩, ৪ করে আমরা যে দেখতে পাচ্ছি ৫ পর্যন্ত রয়েছে। কি করবেন আপনারা? এরকম ১, ২, ৩, ৪, ৫ করে কিন্তু অনেক জায়গাতেই দেয়া রয়েছে। তো যার নাম ১ নম্বরে লিখবেন তাকে সব সময়ই ১ নম্বরে রাখার চেষ্টা করবেন, অবশ্যই পরিবারের প্রধানকে বাদ দিয়ে। তো যার নাম ২ নম্বরে লিখবেন সবসময়ই তার নাম কিন্তু ২ নম্বরেই লেখার চেষ্টা করবেন। এইভাবে ধারাবাহিকতা কিন্তু মেনটেন করবেন। কি বলছে? সদস্য 1, সদস্য 1 এখানে কিন্তু পরিবারের প্রধান বাদ দিয়ে সদস্য 1 এ কোনো একজন ব্যক্তির নাম লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি সেটা লিখবেন, তার আধার নম্বর লিখবেন। এগুলো কিন্তু চাওয়া হয়েছে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 অর্থাৎ আরও যতজন সদস্য রয়েছেন প্রত্যেকেরই জন্য। তারপরে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে হবে, শুধুমাত্র আপনার নয়। আপনি তো ফর্ম ফিল আপ করছেন অন্নপূর্ণা যোজনার জন্য, শুধুমাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিলেই কিন্তু চলবে না। পরিবারের যতজন সদস্য রয়েছেন প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের নাম আর আইএফএসসি কোড এখানে দিতে হবে। আবারও বলছি, সদস্য 1 এ আগেরবার যার নাম লিখেছিলেন এখানেও সদস্য 1 এ তার নামই লিখবেন। সদস্য 2 তে আগেরবার যার নাম লিখেছিলেন এবারও সদস্য 2 তে তার নামই লিখবেন। এভাবেই কিন্তু ধারাবাহিকতা বজায় রাখবেন। এরপরে বলছে এপিক। এপিক নম্বর আপনাদের কিন্তু দিতে হবে, তার সাথে বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বরও এখানে দিতে হবে। আবারও বলছি, শুধুমাত্র আপনার নয়, পরিবারের প্রত্যেকেরই এখানে দিতে হবে। বিভাগ, কোন বিভাগ? অসংরক্ষিত, সংরক্ষিত, তপশিলি, উপজাতি, এসটি, অর্থাৎ আপনারা কোন সম্প্রদায়ের সেটা কিন্তু এখানে চাইছে, সেটা এখানে টিক দেবেন। তারপর বলছে রেশন কার্ড। আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে? আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করুন। ৬ প্রকার রেশন কার্ডের কথা এখানে উল্লেখ রয়েছে। আপনি যে প্রকার রেশন কার্ড ব্যবহার করছেন সেটা এখানে টিক দেবেন। তারপরে বলছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনারা রেশন কার্ড হয়তো আপনাদের রয়েছে, তাও এমন অনেকেই আছে রেশন তোলে না। তো আপনারা রেশন তোলেন কিনা হ্যাঁ অথবা না টিক করবেন। তারপরে বলছে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে? হ্যাঁ কিংবা না টিক করবেন। বলছে পারিবারিক জমির মালিকানা, রেজিস্ট্রেশনের নথি দিতে হবে এখানে।
মিউটেশনের কপি দিতে হবে এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপিটা এখানে কিন্তু দিতে হবে। যদি হ্যাঁ দেন যে আপনাদের জমি রয়েছে, তাহলে যতটুকু জমি রয়েছে তার রেকর্ড কিন্তু এখানে আপনাকে দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে। তারপর বলছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কতটুকু। শুধুমাত্র আপনার ব্যক্তিগত জমি নয়, আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সকলের মিলে মোট কত শতক জমি আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে বলছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি ব্যবহার করেন? যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হয় না দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে আম, গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বরও উল্লেখ করতে হবে। তারপরে বলছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, আপনাদের পরিবারের কারো কি স্বাস্থ্য বীমা করা আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, না হয় না দেবেন। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে সেটা সরকারি না বেসরকারি এখানে টিক দিতে হবে এবং বীমার অঙ্ক দিতে হবে, প্রিমিয়ামের বিবরণও দিতে হবে। এবার আপনি মনে করছেন যে আপনার পরিবারের 5 জন সদস্য, আগেই উল্লেখ করেছি 1 নম্বরে যার নাম রাখবেন সবসময়ই তার নাম 1 নম্বরে রাখবেন, যার নাম 2 নম্বরে রাখবেন সবসময়ই তার নাম 2 নম্বরে রাখবেন। এবার আপনি বলতে চাইছেন যে আপনার পরিবারের মোট 5 জন সদস্য অথচ 2 জন সদস্যর স্বাস্থ্য বীমা করা আছে কিংবা 1 জন সদস্যর স্বাস্থ্য বীমা করা আছে। এবার যে সদস্যর স্বাস্থ্য বীমা করা আছে উপরের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি তার নাম 3 নম্বরে লিখেছেন। তাহলে এখানে 1 নম্বরে লিখবেন নাকি 3 নম্বরে লিখবেন? অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব 3 নম্বরেই তাকে রাখতে সবসময়। অর্থাৎ যাকে 1 নম্বরে রেখেছেন সবসময় 1 নম্বরে রাখুন। যাকে 2 নম্বরে রেখেছেন প্রথমে সবসময়ই তাকে 2 নম্বরে রাখুন। এইভাবেই আপনি ধারাবাহিকতা বজায় রাখুন। তাহলে ফর্মটি দেখতে ওনাদের সুবিধা হবে। তারপরে বলছে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? হ্যাঁ কিংবা না টিক করবেন। তারপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড হ্যাঁ অথবা না উল্লেখ করবেন, অর্থাৎ প্যান কার্ড আছে কি না। যদি প্যান কার্ড থাকে তাহলে নাম উল্লেখ করবেন, প্যান নম্বর উল্লেখ করবেন। এখানে সদস্য 1 2 3 4 করে রয়েছে, যতজনের প্যান কার্ড রয়েছে তার নাম এবং প্যান নম্বর উল্লেখ করবেন। তারপরে বলছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান তিনি কি কাজ করেন সেটা এখানে উল্লেখ করবেন। তারপরে সদস্য 1 2 3 4 করে রয়েছে, আবারও কিন্তু আপনাদের বোঝাতে চাইছি পরিবারের যিনি প্রধান তিনি কিন্তু কখনোই 1 নম্বরে থাকবে না, অর্থাৎ পরিবারের সদস্য 1 সদস্য 2 সদস্য 3 এগুলো কিন্তু হবে পরিবারের প্রধানকে বাদ দিয়ে। শুধুমাত্র পরিবারের প্রধানকে বাদ দিয়েই কিন্তু এই 1 2 3 4 আপনারা ফিল আপ করবেন। তো সেক্ষেত্রে সরকারি চাকরি করে না বেসরকারি চাকরি করে নাকি পরিযায়ী শ্রমিক নাকি বেকার নাকি অন্যান্য ইত্যাদি আপনারা টিক করবেন। তারপরে আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, সেটা এখানে টিক করবেন শিক্ষিত নাকি অশিক্ষিত সদস্য 1 2 3 4 5 করে আপনারা ঠিক করবেন। তারপরে বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের প্রাক্তন বা বর্তমান ধারক? তাহলে হ্যাঁ না উল্লেখ করবেন। যদি হ্যাঁ হয় যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর এখানে দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? হ্যাঁ না উল্লেখ করবেন। যদি হ্যাঁ হয় যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর এখানে দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে আছেন? হ্যাঁ কিংবা না উল্লেখ করবেন। হ্যাঁ হয় তাহলে জিএসটি নম্বর দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত? আবারও বলছি শুধুমাত্র আপনার আয় না, আপনার পরিবারের সকল সদস্য মিলে মোট যত টাকা ইনকাম হয় 1 বছরে সেটা এখানে উল্লেখ করতে হবে, অবশ্যই সংখ্যায়। তারপরে বলছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনারা যদি বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছেন বর্তমানে এবং এখানে নাগরিকতা পাওয়ার জন্য আবেদন করেছেন, তাহলে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই এই ঘরগুলো পূরণ করতে হবে। প্রযোজ্য নয় কিংবা আবেদন করা হয়েছে যদি হয় আবেদন নম্বরটা এখানে উল্লেখ করতে হবে, কিংবা এমন হয়েছে ইস্যু করা হয়েছে যদি হয় তার সার্টিফিকেট নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে বলছে
অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড কিংবা মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এরকম কিছু কি রয়েছে পরিবারের কোনো সদস্যের? যদি থাকে তাহলে সেটা উল্লেখ করবেন। এখানে কি কি উল্লেখ করতে হবে? তা নম্বরটা উল্লেখ করতে হবে, আইডি সংখ্যাটা উল্লেখ করতে হবে, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা উল্লেখ করতে হবে। তারপরে বলছে যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা হ্যাঁ কিংবা না উল্লেখ করবেন। অর্থাৎ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে SIR এর ফলে, সেখানে এই বিষয়গুলো কিন্তু ফিল আপ করতে হবে। প্রযোজ্য নয়, না, হ্যাঁ। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ, আপনাকে মামলার বিবরণটা এখানে কিন্তু দিতে হবে যদি আবেদন করে থাকেন বা মামলাটি করে থাকেন। তারপরে বলছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ বলতে এখানে শিশুদের কথা বলা হচ্ছে। বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশু বিবরণ, যারা বিদ্যালয়ে পড়ে সেই শিশুদের কথা এখানে উল্লেখ করতে হবে। সদস্য 1, 2, 3, 4, 5 এখানে রয়েছে। কি কি এখানে রয়েছে? শিশুর নাম, শ্রেণী অর্থাৎ বর্তমানে যে শ্রেণীতে পড়ছে, বিদ্যালয়ের নামটি এখানে উল্লেখ করতে হবে এবং বিদ্যালয়টি কি ধরনের, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কিনা, বেসরকারি কিনা, স্বীকৃত মাদ্রাসা কিনা, অন্যান্য মাদ্রাসা কিনা বা অন্যান্য কিনা, যেটি এখানে আপনার জন্য প্রযোজ্য সেটি টিক করবেন। তারপর বলছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু 1, শিশু 2, শিশু সদস্য 3 ইত্যাদি করে এখানে কিন্তু রয়েছে। হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে কিংবা টিকাকরণ করা হয়নি, যেটা প্রযোজ্য আপনারা টিক করবেন। তারপরে বলছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, হ্যাঁ অথবা না। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন? হ্যাঁ কিংবা না উল্লেখ করবেন। প্রকল্পের নাম রয়েছে, তারপরে রয়েছে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? যদি আপনি বর্তমানে কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন, পাচ্ছেন, এমন পরিস্থিতিতে আপনি হ্যাঁ করবেন, আর যদি না পাচ্ছেন তাহলে না করবেন। যদি পান তাহলে প্রকল্পের নাম আপনাকে এখানে লিখতে হবে, 1, 2, 3, 4, 5 করে রয়েছে একজন দুজন সদস্যের জন্য। আর যদি আপনি না পেয়ে থাকেন তাহলে তো না করবেন। আর আপনি কি এই প্রকল্প থেকে আপনাকে সরিয়ে নিতে চান? এমনটা রয়েছে যে আপনি কোনো সরকারি চাকরি-বাকরি করছেন কিংবা আপনি আ আপনার ইনকাম ট্যাক্স দিচ্ছেন সরকারকে, তাহলে তো আপনি বর্তমানে কোনো সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য নয়, যেটা পশ্চিমবঙ্গ সরকার অলরেডি জানিয়ে দিয়েছে। তো এমনটাও তো হতেও পারে যে আপনি কোনো সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন অথচ এখানে আপনি সেটা জানালেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হতেও পারে। তাই আমি মনে করি যে এখনো যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন আপনি এবং সরকারিভাবে আপনি উপযুক্ত না এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য, অবশ্যই আপনার নাম কিন্তু প্রত্যাহার করার জন্য আপনার এখানে ফিল আপ করা উচিত। তো যাই হোক, বাদ দেওয়া হলে কারণ, অফিসার কর্তৃক, অর্থাৎ আপনার যদি নাম বাদ চলে গিয়ে থাকে তাহলে তার কারণটা উল্লেখ করতে হবে। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মতর ঘরে টিক দেবেন। তারপরে বলছে স্বাক্ষর নিচে, এখানে তো আপনারা নিজে সই করবেন। সই করার পরে আপনার কাজ হয়ে গেল। নিচে যেটুকু রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ সরকারি অফিসাররা যারা আপনার ফর্মটি দেখবে ওনারাই কিন্তু এটুকু ফিল আপ করবেন। তো যাই হোক, এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে আমরা দেখলাম শুধুমাত্র যার নামে এই অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা পড়ছে তার নয়, পরিবারে যতজন সদস্য রয়েছেন এমনকি শিশুসহ তাদের প্রত্যেকেরই মোটামুটি কম বেশি অনেক রকম ডকুমেন্টসই কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। আর একটা কথা বলবো, পরিবারের সদস্য হলো তারাই শুধুমাত্র যারা একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনারা একই বাড়ির মধ্যে হতে পারে এরকম যে আলাদা আলাদা থাকেন, এই বড় ভাই ছোট ভাই আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা রান্নাঘর থেকে তারা রান্না খাওয়া করে। সেক্ষেত্রে তারা কিন্তু আপনার পরিবারের সদস্য নয়। আপনারা দেখতে একই বাড়ির মধ্যে মনে হলেও আপনারা কিন্তু ভিন্ন পরিবার। সেক্ষেত্রে তাদের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে না। আপনারা শুধুমাত্র তাদের নামই এই ফর্মে উল্লেখ করবেন যারা একই রান্নাঘরে থেকে খাবার গ্রহণ করেন, অর্থাৎ একই সাথে থাকেন, একই সাথে রান্না করেন এবং একই সাথে খান। তারাই কিন্তু আপনার পরিবারের সদস্য। তো এই হচ্ছে পুরো ফর্মটি, বাংলাতে আমি দেখিয়ে দিলাম। এই ফর্মটি আপনারা ইংরাজিতেও পেয়ে যাবেন। তবে অনলাইনেও যদি আপনারা কেউ করতে চান ফর্মটি,
সেক্ষেত্রে বলবো এই অফলাইন ফর্মটি বাংলায় বা ইংরেজিতে আপনি দরকার হলে ১-২ বার দেখে নিন ভালো করে খুঁটিয়ে এবং তারপরেই কিন্তু অনলাইন প্রয়োজনে ফর্মটি ফিল আপ করুন। আর যদি অফলাইনে করেন তাহলে তো মিটেই গেল। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদেরকে বোঝাতে সক্ষম হই বা আপনাদের উপকারে লাগে এই ভিডিওটি, অবশ্যই অন্যদের জন্য ভিডিওটি শেয়ার করবেন।